আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাস আমরা যেটা নিয়েছিলাম ওই ক্লাসে তোমাদেরকে আমরা সামান্তরিক সূত্রের ম্যাথ করিয়েছিলাম এবং ওই সূত্র ব্যবহার করে কীভাবে নদী নৌকার যে ম্যাথগুলো সেগুলো সলভ করতে হয় আমরা দেখিয়েছিলাম, তবে জাস্ট একটা ক্যাটাগরির ম্যাথ দেখিয়েছিলাম। তো আমরা আজকের ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ আসলে এরকম ম্যাথ আমরা করব। এই ম্যাথের ভিতরে আমরা অনেক কিছু শিখতে পারবো। তবে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে অতিরিক্ত ক্লাস নেওয়ার কারণে গলাটা একটু ভাঙ্গা, ওই কারণে আজকের ক্লাসের সাউন্ডটা একটু অড লাগতে পারে, বাট ক্লাস গ্যাপ রাখতে চাই নাই, ওই কারণে ক্লাস নিয়ে নিচ্ছি। সো আমরা আসি আমাদের আজকে নদী নৌকার ম্যাথের একটি স্পেশাল ম্যাথ করব। সো আসো, এই প্রশ্নের মধ্যে কি বলেছে আমরা একটু দেখি। বলেছে কোনো নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। আমরা বলেছিলাম স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, তাহলে ইউ এর মান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে একজন মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে, এর মানে মাঝি যে বেগে নৌকা চালায় সেটা 10 কিলোমিটার পার আওয়ার। এর মানে মাঝির বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করব, সেটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। নৌকা চালিয়ে নদীর এক পাড় থেকে অপর পাড়ে যেতে চায়। দ্যাট মিন্স আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের একটা নদী, তাহলে মনে করো এই নদীতে এই জায়গায় একজন মাঝি আছে। ওই মাঝি আসলে নৌকা চালিয়ে এই বিন্দু থেকে, মানে নদীর এপার থেকে ও পারে যেতে চায়। সে নদীর এপার থেকে ও পারে যেতে চায়। প্রশ্নের মধ্যে বলেছে এত বেগে নৌকা চালিয়ে নদীর এক পাড় থেকে অপর পাড়ে যেতে চায়। এবার নদীতে কিন্তু স্রোত আছে, তাই না? আমি ধরে নিচ্ছি নদীতে যে স্রোতটা, এই স্রোতটা হচ্ছে এই দিকে, স্রোতের বেগ হচ্ছে ইউ। তাহলে আমরা এভাবে বলতে পারি আমাদের যে এই জায়গায় মাঝি আছে, এখানে আমরা সবগুলো একসাথে লিখি। এই দিকে স্রোতের বেগটাকে আমি ইউ দ্বারা নামকরণ করলাম। এবার বলা হয়েছে মাঝি সোজাসুজি বা লম্বালম্বি বা আড়াআড়ি নদী অতিক্রম করতে চাইলে অথবা অপর পাড়ের ঠিক বিপরীত বিন্দুতে যেতে চাইলে, এই সবগুলো কথার মিনিং সেম, পরীক্ষায় যে কোনোটাই থাকতে পারে। তাহলে আমরা আগে কথাটার মিনিংটা বুঝি। সেটা হচ্ছে তোমাকে বলতে চাচ্ছে, একটা শব্দ দিয়ে বলি, মাঝি সোজাসুজি নদী অতিক্রম করতে চায়। এর মানে কি? মাঝি এখান থেকে রওনা দিল, সে এখান থেকে সোজা এখানে যেতে চায়। এর মানে মাঝি এখান থেকে স্টার্ট করবে আর এখানে গিয়ে শেষ করবে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের যে মাঝি, এই মাঝি যদি নৌকা নিয়ে এইদিকে রওনা দে, তোমার কি মনে হয় আসলে কি সে এইদিকে যেতে পারবে? অবশ্যই পারবে না। কারণ আমরা জানি স্রোতযুক্ত নদীতে মাঝি কোন বরাবর যায়? লব্ধি বরাবর যায়। তাহলে স্রোত তাকে এইদিকে ধাক্কা মারে, মাঝি এইদিকে যেতে চায়, লব্ধি বরাবর এইদিকে চলে যাবে। কিন্তু আমি তো তোমাকে বলে দিয়েছি, আমার কন্ডিশনটা হচ্ছে মাঝি তাকে ঠিক বিপরীত প্রান্তে যেতে হবে এবং সোজাসুজি যেতে হবে। তাহলে সোজাসুজি যেতে হবে মানে হচ্ছে তাকে এখানেই পৌঁছাইতে হবে, অন্য কোথাও পৌঁছাইলে হবে না। এর মানে তাহলে আমাকে বলো তো, মাঝিকে ঠিক এই বরাবর যেতে হবে। আবারও বলছি, রওনা দিতে হবে বলি নেই, আমি বলেছি এই বরাবর যেতে হবে। এখন মাঝি কোন বরাবর যায়? তার লব্ধি যেই বরাবর নিশ্চয়ই সেই বরাবর যায়। তাহলে আমরা বলতে পারি লব্ধি যদি এই বরাবর হয়, মাঝি এই বরাবর যাবে। তাহলে আমাকে যে কাজটা এনশিওর করতে হবে, মাঝির যে লব্ধি বেগ সে লব্ধিটা এই বরাবর, এটা আমাকে কনফার্ম করতে হবে। তাহলে আমি আবারও বলছি, আমাকে কনফার্ম করতে হবে লব্ধিটা এই বরাবর। কেন? কারণ আমাকে সোজাসুজি নদী অতিক্রম করতে বলেছে, মানে এখান থেকে রওনা দিবে, মাঝি এখানে গিয়ে পৌঁছাবে। লম্বালম্বি বললে সেম কথা, আড়াআড়ি বললে সেম কথা, আর যদি বলে অপর পাড়ের ঠিক বিপরীত বিন্দু তাহলে তো আর জোরে জোরে সেম কথা। এখন আমাকে একটা প্রশ্নের আনসার দাও বাবা। এই যে নদীতে এই দিকে স্রোত আছে, এখন মাঝি যেতে চায় এ বরাবর, তাহলে তাকে রওনা দিতে হবে কোন দিকে? আমি বুঝতেই পারছি মাঝি এই দিকে যাবে মানে হচ্ছে এখানে লব্ধি হবে। তোমরা নিশ্চয় খুব ভালো করে জানো লব্ধি কোথায় হয় বলো তো? দুইটা ভেক্টরের মাঝামাঝি কোন একটা দিকে লব্ধি হয়। তাহলে আমি বুঝতেই পারছি এটা যদি লব্ধি হয়, দুইটা ভেক্টর থাকে হচ্ছে লব্ধির দুই পাশে, তাহলে লব্ধির এক পাশে যদি ইউ থাকে, অন্য পাশে কি থাকবে? ভি থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি মাঝি এই বরাবর ভি বেগে রওনা দিবে।
এখন তুমি আমাকে বলতে পারো আপনি কেমনে জানেন কোণের মানটা কত ডিগ্রি? আমি জানি না কোণের মান কত ডিগ্রি। আমাকে প্রশ্নের মধ্যে সেটাই বের করতে বলেছে, মাঝিকে কত কোণে রওনা দিতে হবে। কত কোণে রওনা দিতে হবে আমি জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি মাঝিকে আলফা কোণে রওনা দিতে হবে। মাঝিকে আলফা কোণে রওনা দিতে হবে এবং সেই আলফার মানটা কত, এটাই হচ্ছে আমাদের একটা প্রশ্ন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এটা, যে মাঝিকে কত কোণে রওনা দিতে হবে, আলফার মানটা কত। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে নৌকার লব্ধি বেগের মানটা কত হবে। তাহলে নৌকার লব্ধি বেগটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম, আর এর মানটা কত এটা আমাকে জিজ্ঞেস করেছে। এই 2টা প্রশ্নের আনসার আমরা তোমাদেরকে দিব। তাহলে আসো একটা একটা সলভ করা শুরু করি। আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবা, এখানে ইউ এর মান তুমি জানো, এখানে ভি এর মান তুমি জানো, আলফা বের করবা আর জানো। আমাকে জাস্ট তুমি নিজে চিন্তা করে বলো, তুমি কি এখানে ইউ এবং ভি ছাড়া অন্য কারো মান জানো কি না? ইউ এবং ভি ছাড়া অন্য কারো মান জানো কি না? উত্তর হচ্ছে তুমি জানো। কার মান জানো? তুমি জানো এই জায়গায় যে এই কোণটা, এই মাঝখানের যে এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি, সেটা তুমি জানো। আর আমরা জানি লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা সাধারণত থিটা দ্বারা প্রকাশ করি। অতএব আমার এই কোণটাকে আমি নাম দিচ্ছি থিটা। তাহলে দেখো আলফা মান হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, মানে যে কোণে সে রওনা দিবে। আর থিটা বলতে বোঝাচ্ছি ইউ এবং আর এর মধ্যবর্তী কোণ। আর যেটার মান আমরা জানি অলরেডি কত ডিগ্রি ভাইয়া, থিটা এর মান হচ্ছে 90 ডিগ্রি। এবার তুমি বলো লব্ধির মান কি আমি জানি? জানি না, কিন্তু লব্ধির দিক আমি জানি। যেহেতু আমি লব্ধির দিক জানি, ওই জানা জিনিস দিয়ে আমরা ম্যাথ করা শুরু করে দিব। তাহলে লব্ধির দিকের ফর্মুলা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি টেন থিটা ইকুয়ালস টু, কী বলা যায়, সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা। এরপর আমরা এখানে প্লাস চিহ্ন দিই। আমাদের টেকনিকটা কী ছিল? যার সাথে অ্যাঙ্গেল সে তাকে সিঙ্গেল। বলো তো অ্যাঙ্গেলের নাম কি? থিটা। বলো থিটা কার সাথে আছে, ইউ নাকি বি? ইউ এর সাথে আছে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে তাকে সিঙ্গেল। যেহেতু ইউ এর সাথে অ্যাঙ্গেল আছে, ইউ থাকবে সিঙ্গেল। তাহলে ইউটা থাকবে সিঙ্গেল আর আমাদের এটা থাকবে হচ্ছে মিঙ্গেল। এখন আমরা একটু মান বসানো শুরু করি। এই যে আমার টেন থিটার ক্ষেত্রে আমরা বলতে পারি এই থিটার মানটা কত বলো তো ভাইয়া? থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। থিটা এর মানটা হচ্ছে 90 ডিগ্রি, আমি বসাই দিলাম। আর বাকি মানগুলো তুমি শুরুতে বসাইতে পারো, কিন্তু আমি এটা শর্টকাট দেখানোর জন্য শুরুতে বসাচ্ছি না, লাস্টে একসাথে বসাবো। এখন আসো 1090 ডিগ্রি মান কত? অনেকে বলো ভাইয়া অসংজ্ঞায়িত। তো তাহলে তুমি এটা কাজ করো, এখানে অসংজ্ঞায়িত বসাও। এই যে 1090 মান হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত ইকুয়ালস টু এটা, অতএব অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত। তুমি তো ভাইয়া আনসার বের করতে পারবা না। তাহলে তোমাকে আসলে বুঝতে হবে 1090 ডিগ্রির মান অসংজ্ঞায়িত তুমি জানো, কিন্তু লিটারেলি 1090 ডিগ্রির অ্যাকচুয়াল মানটা কত? আমরা জানি 10 মানে কি সাইন বাই কস। তাহলে 1090 মানে কি সাইন 90 ডিভাইড বাই কস 90। সাইন 90-র মান কত? 1। কস 90-র মান কত? 0। এর মানে 1/0। এই 1/0টাকে আমরা অনেক সময় অনির্ণয় অসংজ্ঞায়িত বলি। এগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না এখন। তাহলে 1090-র মান তুমি কত বসাবা? 1090-র মান তুমি বসাবো হচ্ছে 1/0। মনে রাখবা পদার্থবিজ্ঞান আমরা 1090-র মান সবসময় কত বসাবো? 1/0 বসাবো। এবং এই 1/0টাকে আমরা বলি হচ্ছে অনির্ণয়। ওই কারণে হচ্ছে আমরা শিখি আর কি ম্যাথে, কিন্তু এখানে আমরা অ্যাকচুয়াল মানটা বসাচ্ছি। 1090 মান হচ্ছে আসলেই 1/0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইকুয়ালস টু ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস বি কজ আলফা। তাহলে তোমাকে এখানে সতর্ক থাকতে হবে, 1090-র মান কিন্তু 1/0 বসাইতে হবে। এবার তুমি বজ্রগুণন করো। বজ্রগুণন করলে কি হবে? ইউ প্লাস বি কজ আলফা ইকুয়ালস টু, ইউ প্লাস বি কজ আলফা ইকুয়ালস টু 0। এখান থেকে আমাকে আলফার মান বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি ভি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ। এবার এখান থেকে আমাকে বলতে হবে কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইউ বাই ভি। এখান থেকে আমাকে বলতে হবে আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এবার যদি আমরা করি কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ইউ এর মানটা কত, ভি এর মানটা কত? আমাদের এখানে ইউ এর মানটা হচ্ছে 6 আর বি এর মানটা হচ্ছে 10। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি ইউ এর মান এবং বি এর মান বসানোর পর, তাহলে ক্যালকুলেশন করলে আসবে কস ইনভার্স মাইনাস 6 ডিভাইডেড বাই 10। ক্যালকুলেশন করলে আমার আনসার আসে 126.9, 126.9 ডিগ্রি। এর মানে আমরা বুঝলাম মাঝিকে 126.9 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এর মানে মাঝি যদি এত ডিগ্রি কোণে রওনা দেয় তাহলে সে সোজাসুজি অপর পারে পৌঁছাই যাবে।
আবারও বলছি, মাঝি যদি এত ডিগ্রি কোণে রওনা দেয় তাহলে সে সোজা অপর পারে চলে যেতে পারবে। তাহলে আবারও বলছি, মাঝিকে কত কোণে রওনা দিতে হবে? এত কোণে রওনা দিতে হবে। তাহলে আমরা অলরেডি প্রথম প্রশ্নের আনসার পেয়ে গেছি যে আমাকে tan 90 ইকুয়ালস টু বি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস বি কজ আলফা দিব। থিটার জায়গায় 90 বসালাম, ক্যালকুলেশন করলাম, বজ্রগুণন করলাম, আনসার পেয়ে গেলাম আলফা এর মান এত। এর মানে মাঝিকে এত কোণে রওনা দিতে হবে, একটা আনসার আমাদের হয়ে গেছে। এবার যদি তোমাকে আমরা অলরেডি একটা আনসার আমরা পেয়ে গেছি, আমরা একটা কাজ করি, আলফায়ের মান যেহেতু পাইছি এখানে লিখে রাখি 126.9 ডিগ্রি। তাহলে আমরা এই মানটা এখানে লিখে রাখলাম। এবার আমরা যেই কাজটা করবো ভাইয়া, আলফার মান যেহেতু আমরা পেয়ে গেছি, এবার আমরা নেক্সট মানটা বের করি। নেক্সট মানটা কার মান ভাইয়া? তোমাকে বলেছে লব্ধির মানটা বের করার জন্য, তাই না? আমাদের যে লব্ধির মানটা, সেই লব্ধির মানটা এখন আমরা তোমাদেরকে বের করে দেখাবো। সো একটু আগে তুমি লব্ধির মান বের করতে জেনারেলি পারতা না, যদিও পারতা, তাও বললাম যে পারতা না। যদি লব্ধির মান তুমি পারতা না, তাহলে সেক্ষেত্রে তুমি কি করতা? লব্ধির মান যেহেতু ভাই আমি পারতাম না, তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লব্ধির মান তো আমি জানি না, সেক্ষেত্রে আমরা এখন লব্ধির মান কেন জানতাম না? কারণ আমরা লব্ধির মান ফর্মুলা বের করার জন্য ফর্মুলা হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB কজ অফ আলফা। তাহলে আমরা এক্ষেত্রে আলফার মান জানতাম না, ওই কারণে আর বের করতে পারতাম না। যদিও আলফা ছাড়াও বের করা যায়, একটু পরে শেখাবো। তাহলে আমরা আপাতত জেনারেল নিয়মে ধরে নিলাম আলফার মান আমি জানতাম না, তো আমি তো অলরেডি আলফার মান বের করে ফেলেছি। তাহলে এবার আমি এখান থেকে খুব সহজে আর এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুট ওভার ইউ এর মানটা হচ্ছে 6 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 10 কজ অফ ওই যে আলফার যে মানটা 126.9। তাহলে আমরা এখান থেকে এবার এই মানটা একটু বের করি। তাহলে আমরা এখানে 126. এই যে 869 এর অনেকগুলো ডিজিট ছিল, হ্যাঁ। তো আমরা ক্যালকুলেটারে যদি আনসারের মধ্যে সবগুলো ডিজিট রাখি তাহলে অ্যাকুরেট মানটা আসবে। তো আমি সেটাই করছি। তাহলে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 10, এরপর আমাদের ইন্টু কজ অফ, আমি আনসার দিচ্ছি, এতে আমাদের অ্যাকুরেট মান আসবে। অ্যাকুরেট মানটা আসলো হচ্ছে 8। আর কেউ যদি অ্যাকুরেট মানটা না লিখে এরকম লিখতো কস 126.9, তার মানটা আসতো 7.99। মানে আসল মানটা হচ্ছে 8, তবে তুমি ওই যে দশমিকের পরে ঘর বাদ দেওয়ার কারণে তোমার 7.99 আসলো। দুটোই কারেক্ট, কোনো অসুবিধা নেই, সেম জিনিস। তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে 8। অবশ্যই ইউ আর বি এর একক যেহেতু কিলোমিটার পার আওয়ার, এটার মান হচ্ছে কিলোমিটার পার আওয়ার। অতএব আমি লব্ধির মানটা বলতে পারি 8 কিলোমিটার পার আওয়ার। এর মানে আমাদের লব্ধি বেগের মানটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আলফার মানটা বের করে ফেললাম, আমি লব্ধির মানটাও বের করে ফেললাম। এবার আসেন স্যার, আপনাদেরকে কিছু জিনিস মনে করাই দিই। প্রথমত, ইন্টারমিডিয়েট লেভেলে সাধারণত আমাদের টিচাররা বোর্ড পরীক্ষায় এটাকেই প্রেপার করে। অতএব আমি এখন যেভাবে করেছি সেভাবেই করবা। পরীক্ষা যদি তোমাকে বলা হয় আলফা বের করো, আলফা বের করবা, এভাবে ভেঙে ভেঙে করতে হবে। যদি পরীক্ষায় তোমাকে বলা হয় লব্ধির মান বের করো, তাহলে তুমি প্রথমে আলফা বের করবা, আলফার মানটা বসিয়ে তুমি লব্ধির মান বের করবা। এবার তোমাকে আরও কিছু টেকনিক শিখিয়ে দিই। প্রথম টেকনিক, আমরা শর্টকাট শেখাচ্ছি এমসিকিউর জন্য। শর্টকাট, এই শর্টকাটটা আমরা বলি যে পরীক্ষায় রিটেনে ইউজ না করতে। সেটা হচ্ছে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, আমি কিন্তু তোমাকে ফিক্স করে দিয়েছি স্রোতের বেগ হচ্ছে ইউ, নৌকার বেগ হচ্ছে ভি। তাহলে সেক্ষেত্রে সবসময় মনে রাখবা আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই লাইনটা আমাকে মুখস্থ রাখতে হবে, এটা আমাকে সূত্রের মতো মুখস্থ রাখতে হবে। যদি এটা সূত্র, তবে আমাদের ইন্টারমিডিয়েটে রিটেনে আমরা লিখতে পারি না। তো যার কারণে আমরা যে কাজটা করব, আমরা পুরোটা করে আসব, তবে এমসিকিউর জন্য এই লাইনটা মুখস্থ রাখবো। আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি কেমনে পাইছি? একটু আগে যে আমরা সলভ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম শেষ পর্যন্ত আলফা ইকুয়ালস টু কস ইনভার্স ইউ বাই মাইনাস ইউ বাই ভি, এটা আমরা পেয়েছিলাম। তাহলে আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই বি বসাও, ডাইরেক্ট আনসার পেয়ে যাবা। যেমন এখানে আমরা কি করব, পরীক্ষায় আমাদের এমসিকিউতে আসলো, আমরা তো লেখাও লাগবে না, ডাইরেক্ট ক্যালকুলেটারে কস ইনভার্স মাইনাস ইউ এর মান 6, বি এর মান 10, 6/10 শেষ, 126.9 আমার আনসার চলে আসলো। 2 নম্বর হচ্ছে লব্ধি। লব্ধির ক্ষেত্রে আলফা বের না করেও তুমি করতে পারবা। কীভাবে করতে পারবা দেখাচ্ছি। দেখো, আমি যদি একটা কাজ করি, এই যে আমার বিটাকে, এটাকে আমি এতটুকু পর্যন্ত বর্ধিত করি আমাদের সুবিধার জন্য, আর একটু বর্ধিত করলাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আমার ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে আমরা কী নামে রাখছি? বি নামে রাখছি। আর এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে আমরা আর নামে রাখছি, লব্ধি বেগ। এখন এই যে মানটা,
এটা মানে হচ্ছে ইউ, এটা মানে হচ্ছে কি ভাইয়া ইউ। এখন আমি জানি একটা ভেক্টরকে মান এবং দিক ঠিক রেখে তাকে যেখানে ইচ্ছে সেখানে নেওয়া যায়। এখন মজার ব্যাপার কি জানো, এই যে এখানে ইউটা আছে এটা হচ্ছে এটার সমান্তরাল, নদীর এপার এপার সমান্তরাল, তাহলে এই সমান্তরালে এটাকে আমি এখানে নিয়ে যাব। যদি আমি এটাকে নিয়ে যাই তাহলে এটাই হবে হচ্ছে আমাদের ইউ। এখন অনেকে বলতে পারে ভাইয়া এই ইউ আর কি আর এই অংশটা কি সমান? উত্তর হচ্ছে 100% সমান, কখনোই বড় ছোটো হবে না। আমরা আঁকার সময় একটু বড় ছোটো হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই অংশের মান যা এই অংশের মানও তা। এখন অনেকে আমাকে প্রশ্ন করে বসবে, ভাইয়া আমার কাছে তো মনে হচ্ছে না এটা আর এটা সমান, কেন সমান বা কিভাবে সমান সেটা আমরা কীভাবে বুঝবো? তোমরা নিশ্চয় খুব ভালো করে জানো দুইটা ভেক্টরের লব্ধি হয় ওই দুইটা ভেক্টরকে দিয়ে সামান্তরিক আঁকলে সেই সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে আমাকে বলো তো ইউ এবং বি এর লব্ধি কোন বরাবর হবে? ইউ এবং বিকে দিয়ে সামান্তরিক আঁকলে ওই সামান্তরিকের কর্ণ বরাবর। যেহেতু লব্ধি আমার ফিক্সড, তাহলে এটাকে ফিক্সড রেখে আমি সামান্তরিক আঁকবো। তাহলে আমি এখান থেকে এটার সমান্তরালে এটা লাইন টেনে দিই। লাইন টেনলে দেখতে পাচ্ছ এটা একটা সামান্তরিক হয়ে গেছে। এর মানে সামান্তরিকের এই দুইটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে কর্ণ যেটা হচ্ছে লব্ধি নির্দেশ করে। এখন সত্যিকার অর্থে ইউ এর লেন্থটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। হয়তো আঁকার সময় আমাদের অ্যাকুরেট হয় না, কিন্তু বাস্তবতা হচ্ছে ইউ এখান থেকে এই পর্যন্ত, আর এটার মান আর এটার মান এক্স্যাক্টলি সেম। অর্থাৎ তোমাকে এত চিন্তা করা লাগবে না, সবসময় মনে রাখবা এখানে যাকে তুমি বসালা তাকে তুমি এখানে দিতে পারবা, এখানে যাকে তুমি বসালা তাকে তুমি এখানে আনতে পারবা। তাহলে এবার তুমি বাবা চিন্তা করো তো, তাহলে এবার তুমি চিন্তা করে দেখো এই যে এই অংশটা, এই যে এটা চিন্তা করো, এটা কি তোমার এটা সমকোণী ত্রিভুজ হয়েছে না বাবা? অবশ্যই। তাহলে সমকোণী ত্রিভুজে সবসময় আসবে কে? পিথা, মানে পিথাগোরাস। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী বলা যায়? অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা নিশ্চয় বলতে পারি ইউ স্কয়ার সমান বি স্কোয়ার প্লাস আর স্কয়ার, সরি এখান থেকে আমরা বলতে পারি এই যে অতিভুজ ভি স্কোয়ার ইকস টু ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখন আমি কার মান বের করতে চাই ভাইয়া? আমি আর এর মান বের করতে চাই। পরীক্ষায় কিন্তু তুমি যে কারো মান বের করতে চাইতে পারো, যার মান বের করতে চাও তার মান বের করবা। আমি আর এর মান বের করতে চাই, তাহলে আমি লিখতে পারি আর স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আর সমান কত? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুট ওভার বি এর মানটা হচ্ছে 10 স্কোয়ার মাইনাস হচ্ছে 6 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার মান হচ্ছে 100, 6 স্কোয়ার মান হচ্ছে 36, এর মান হচ্ছে রুট ওভার 64, এর মান হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। খেয়াল করো যেই ম্যাথটা একটু আগে তোমার অনেক বড় হয়ে গেছিলো, প্রথমে আলফা বের করতে জেনারেল রুলস দিয়ে, আবার এরপর তুমি লব্ধি বের করতে ওই আলফা ব্যবহার করে, সেই ম্যাথটা তুমি এখন অনেক সহজে করে ফেলেছো কারো হেল্প না নিয়ে। তাহলে এক্ষেত্রে আমি আবারও বলছি এটা কিন্তু কোনো ভুল প্রসেস না, লিখিত পরীক্ষায় অ্যাপ্লাই করা যায়, তবে আমরা নিরুৎসাহিত করি। মানে আমরা বলি যে লব্ধি বের করতে বললে তোমরা একটু জেনারেল নিয়মে করো। অনেক টিচার মাইন্ড করে, যেমন আমি মাইন্ড করি না, এটা তো খুব সুন্দর একটা পদ্ধতি, বাট টিচাররা মাইন্ড করে, তোমাকে টিচারদের মাইন্ডের গুরুত্ব দিতে হবে। এখন তাহলে আমি এখান থেকে এভাবে বের করতে পারি, এটা হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে এই যে অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তুমি সবসময় অ্যাপ্লাই করতে পারবা। দুইটা শর্টকাট আমরা এখানে শিখে রাখলাম। আরেকটা জিনিস আমি তোমাকে এখানে বলি, এই আর এর যে ফর্মুলা পাইলা, এই ফর্মুলার মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করবা, আর সমান লেখা আছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা তুমি মনে একটু চিন্তা করো তো, আচ্ছা ভাইয়া কোনোভাবে যদি ভি এর মানটা ইউ এর মান থেকে যদি ছোট হয়, তাহলে কি আমার আর এর আনসারটা আসতো? জীবনেও আসতো না। তাইলে আমাদের কি হইতে হবে? বি এর মানটা ইউ এর থেকে বড় হতে হবে। এবার সবচেয়ে বড় সতর্কবার্তা ভালো করে বলে দিচ্ছি, আমরা অনেকে মুখস্থ করে নৌকার ব্যাগ, মানে বি মানে নৌকার ব্যাগ, নৌকার ব্যাগ সবসময় স্রোতের ব্যাগ থেকে বেশি না। নৌকার ব্যাগ সব সময় না। তুমি যদি নদীর এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে চাও, তখন হচ্ছে আমাদের নৌকার ব্যাগটা স্রোতের ব্যাগ থেকে বেশি হইতে হবে। এর মানে বি এর মানটা ইউ এর থেকে কী হইতে হবে ভাইয়া? বেশি হতে হবে। একটু আগে মানে আমি ইউ আর বি উল্টা করে ফেলছিলাম, বি এর মানটা ইউ থেকে বড় হইতে হবে। এর মানে আবারও বলছি, এটা কখন? যখন তুমি সোজাসুজি নদী অতিক্রম করবা, আড়াআড়ি নদী অতিক্রম করবা, লম্বালম্বি নদী অতিক্রম করবা, তখন তোমাকে বি এর মানটাকে ইউ এর মান থেকে কী রাখতে হচ্ছে ভাইয়া? বড় রাখতে হচ্ছে। বি এর মানটাকে ইউ এর মান থেকে কী রাখতে হচ্ছে? বড় রাখতে হচ্ছে, অন্য ক্ষেত্রে না কিন্তু। সো এটা খুব ভালো করে মাথায় রাখবা, বি এর মানটাকে ইউ এর মান থেকে আমাদেরকে বড় রাখতে হবে। এখন সবসময় কিন্তু রাখতে হবে না, আমি আবারও বারবার বলছি, অনেকে মনে করে সবসময় না, যে কোনো মেতে তোমাকে ইউ এর মান ইচ্ছা মতো বি এর মান ইচ্ছা মতো দিতে পারে, কিন্তু অপর পারে সোজাসুজি যেতে হলে এই ধরনের মেতে কখনো ইউ এর মান বি এর থেকে বড় হবে না। এবার তুমি বললো ভাইয়া টিচার মনে করেন পরীক্ষায় 1 এভাবে দিলে 16,
তাহলে টিচার ভুল দিছে, উনার কমন সেন্সের অবস্থা খারাপ, উনি ভুল দিয়েছে এটা, তাহলে এটা কখনো হইতে পারে না। এটা হইতে পারে নর্মালি, কিন্তু অপর পারে সোজাসুজি যেতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে বি এর মানটা ইউ এর থেকে কী হতে হবে ভাইয়া, বড় হতে হবে। বি বলতে আমরা বুঝাচ্ছি নৌকার ব্যাগ, নৌকার ব্যাগ স্রোতের ব্যাগ থেকে বেশি হতে হবে। আশা করি তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। এবার আসো আমরা একটু সামনের দিকে যাব, আমরা আরও কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করাবো এই রিলেটেড। তাহলে আসো এবার আমরা চলে যাব আমাদের যে তোমাদেরকে বই দিয়েছি বা পিডিএফ দিয়েছি, ওই বই বা পিডিএফের 16 নম্বর যে ম্যাথটা, সেই 14 নম্বর যে ম্যাথটা, সেই 14 নম্বর ম্যাথটা আমরা এখানে করব। তাহলে 14 নম্বর ম্যাথের প্রশ্ন যেটা, সেই প্রশ্নটা আমরা একটু এখন লিখে ফেলবো। তো আমরা একটা কাজ করি, আমাদের 14 নম্বর যে প্রশ্নটা, সেই 14 নম্বরের আমরা প্রশ্নটা একটু লিখে ফেলব। তোমাকে এখানে বলা হচ্ছে দুইটি বলের লব্ধি 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, আবার একবার সিইউতেও আসছিল। তো আমরা এখন এই ম্যাথটা তোমাকে সলভ করে দেখাবো, এই ম্যাথটা আমরা তোমাদেরকে সলভ করে দেখাবো এবং সাথে সাথে আমরা টেকনিকটাও বলে দিব, তো কিভাবে তুমি সংক্ষেপে তাড়াতাড়ি করতে পারবা এমসিকিউতে যদি আসে। আর এবার আমরা একটু আসি, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে দুইটি বলের লব্ধির মান 40 নিউটন। আমরা একটু লিখি, হ্যাঁ, বেশি অলস হলে সমস্যা। দুটি বলের লব্ধির মান, দুটি বলের লব্ধির মান 40 নিউটন। বল দুইটির মধ্যে, বল দুইটির মধ্যে বল দুইটির মধ্যে ছোট বলটির মান, বল দুইটির মধ্যে ছোট বলটির মান, যেটা ছোট ওই ছোট বলটির মান 30 নিউটন এবং এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। বড় বলটির মান কত? বড় বলটির মান কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আসেন স্যার, এই প্রশ্নটা আমরা একটু খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে আসো, তোমাকে বলেছে দুইটি বলের লব্ধির মান 40 নিউটন। এর মানে তুমি কার মান জানো ভাইয়া? তুমি লব্ধির মান জানো, আর এর মান হচ্ছে 40 নিউটন, এটা তোমাকে বলে দিয়েছে। এবার বলেছে বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন, ছোট বলটির মান 30 নিউটন। আচ্ছা, বলের কোনো কি নাম তোমাকে বলেছে? অবশ্যই বলেনি। যেহেতু বলের নাম তোমাকে বলেনি, তাহলে তুমি যাকে যে নামে ইচ্ছা সে নামে ডাকতে পারো। অতএব আমি দুইটা বলকে ধরে নিলাম ফি এবং কিউ। ফি বড় না কিউ বড় এটা আমার উপর, কারণ নামটা আমি দিচ্ছি, অতএব প্যারা নাই। ছোটো বলটির মান 30 নিউটন। ছোটো বলকে কি তুমি কি ধরবা? আমি ধরে নিচ্ছি ছোটো বল যেটা, সেটা হচ্ছে আমাদের ফি। কোনো অসুবিধা নেই, কিউ ধরতে পারো। ফি মান হচ্ছে 30 নিউটন, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি ছোটো বলটির মান হচ্ছে 30 নিউটন। এবার বলেছে এবং কি করে? এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, এটা একটু পরে বুঝাচ্ছি। বলেছে বড় বলটির মান কত? এর মানে বড় বলকে আমি কিউ নাম দিচ্ছি, কিউ এর মানটা কত, যাকে আমি বড় বলছি। এই বড় বলের মানটা কত তোমাকে বের করতে হবে ভাইয়া। এবার আসো আমরা একটু সহজে তোমাদেরকে দেখাই। তোমাকে বলেছে দুইটি বলের লব্ধির মান হচ্ছে 40 নিউটন। দুইটি বলের লব্ধির মান হচ্ছে 40 নিউটন। বল দুইটা কিভাবে আসে তুমি জানো না, আমিও জানি না, আমি ধরে নিচ্ছি আমি জানি না। তাহলে আমি মনে মনে চিত্র আঁকতেছি, এটা হচ্ছে আমরা রাফে আঁকতেছি। ধরে নিলাম একটা বল হচ্ছে ফি, এটা হচ্ছে আমাদের ষোলোটা, আরেকটা বল হচ্ছে কিউ, এটা হচ্ছে বড়টা। তাদের যে লব্ধি, এই লব্ধি হচ্ছে আর। এখন তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে বলেছে কি লব্ধির মান 40 নিউটন, ভালো কথা, হইতেই পারে। বল দুইটির মধ্যে ছোটো বলটির মান 30 নিউটন, হইতেই পারে এই ফি এর মান 30 নিউটন। এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। এর মানে ফি এর মান খালি 30 নিউটন বললে হবে না, ফি এর মান 30 নিউটন ঠিক আছে, আবার সে এই যে এখানে লব্ধি আছে সেই লব্ধির লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে ভাইয়া তুমি আমাকে বলো তো, আর এবং ফি একজন আরেকজনের উপর লম্ব না লম্ব না? মাথা বাড়াই দিব, এখানে লম্ব না, কারণ আমি আগে জানতাম না, কিন্তু তারা আমারে বলতে চাচ্ছে না এটা হবে না। তাহলে কি হবে? এ আর এর সাথে ফিটা লম্বভাবে থাকতে হবে।
দ্যাট মিন্স এই কোণটা 90 ডিগ্রি হতে হবে, এই কোণটা 90 ডিগ্রি হতে হবে, আর এর সাথে ফিটা হবে হচ্ছে লম্ব বরাবর, তাহলে এটাই হবে হচ্ছে আমাদের ফি। এখন এই চিত্রটা এভাবে দেখতে কীরকম বিদঘুটে লাগছে না? তা আমি এই চিত্রটাকে একটু সোজা করে আঁকবো আর কি, যে আমি এটাকে একটু করে ঘুরেই দিই। তাহলে আমি যদি চিত্রটাকে একটু করে ঘুরেই দিই তাহলে চিত্রটা কেমন হয় দেখো। এবার আমি যেহেতু অলরেডি জানি তাহলে আমি এভাবে করি, আমি আগে ফি আঁকে ফেলি। এটা হচ্ছে আমাদের ফি, তার সাথে লম্বভাবে আসে লব্ধি আর, আর এই দিকে মনে করো আসে হচ্ছে কিউ। এই যে এটা হচ্ছে আমাদের চিত্রটা। এবার আমরা এখান থেকে বুঝে গেলাম এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যাকে আমি থিটা বলতে পারি, আর ওভারঅল যে অ্যাঙ্গেলটা তাকে আমরা বলতে পারি আলফা। এখন তোমাকে বলেছে বড় বলটির মান নির্ণয় করো। তো জেনারেলি আমরা কিভাবে নির্ণয় করব, প্রথমে আমি তোমাকে একটু বলে দিই জেনারেল নিয়মে। জেনারেল নিয়মটা তোমরা বাছাই করবা, জেনারেল যে নিয়মটা সেই নিয়মটা তোমরা বাছাই করবা, জেনারেল নিয়মটা বাছাই করবা। কিভাবে বাছাই করবা ভাইয়া? আমাদের আচ্ছা জেনারেল নিয়মটা বাছাই না, আমরা এখানে বলে দিই, কারণ এখানে অনেক সময় তোমাদের একটু প্রবলেম হতে পারে। জেনারেল নিয়ম আমরা একটু বলি। তাহলে এখানে তোমাকে কার মান দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে না? তাহলে আর এর মান যেহেতু দেওয়া আছে আমরা আর এর মানটা লিখি। আর সমান হচ্ছে রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। আবার এখানে থিটার মান দেওয়া আছে, এর মানে আমি থিটার মান যেহেতু আমি জানি, এর মানে আমরা থিটার মানের জন্য একটা ফর্মুলা লিখতে পারি। থিটার মানের জন্য আমরা কোন ফর্মুলা লিখতে পারি? থিটার মানের জন্য আমরা লিখতে পারি হচ্ছে tan 90 ইকুয়ালস টু হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা এ প্লাস এখানে 90টা আছে হচ্ছে ফি এর সাথে, ফিটা সিঙ্গেল থাকবে, কিউটা মিঙ্গেল থাকবে। তাহলে আমি এখানে tan 90 এর মান 1/0 বলতে পারি। বজ্র গুণন করলে আমরা পাচ্ছি ফি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু 0। এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এখান থেকে কার মান বের করতে চাও আসলে। তুমি এখান থেকে আসলে একটু খেয়াল করলে দেখবা ফি এর মান তুমি জানো, কিন্তু কিউ এর মানও জানো না, আলফার মানও জানো না। তাহলে কিউ এর মান এবং আলফার মান যেহেতু কারো মান জানো না, তাহলে তুমি এখান থেকে কিউ কজ আলফা এর মান বের করবা। কিউ কজ আলফা এর মানটা কত বের হবে? -পি বের হবে। তাহলে এখন অনেকে এখানে এসে কনফিউজড হয়ে যাবে, ভাইয়া কিউ কজ আলফা এর মানটা তুমি -পি পাইছো, আর কিচ্ছু করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমি কিচ্ছু করবো না, বা অথবা তুমি এখানে মানটা বসাই দিতে পারো, আমরা বসাবো না, একটু পরে এখানে ক্যালকুলেশন করবো। তাহলে তুমি আমারে বলো কিউ কজ আলফা এর মান -পি পাইছি, এখানে থামি যাবো। মনে রাখবা সামান্তরিক সূত্রের ম্যাথগুলো হচ্ছে আমাদের 3 রকমের। কোনো ম্যাথ লব্ধির ফর্মুলা দিলে মিলে যাবে, কোনো ম্যাথ থিটার ফর্মুলা দিলে মিলে যাবে, কোনো ম্যাথ একটা দিলে মিলবে না। যে সকল ম্যাথে দেখবা একটা দিলেই মিলছে না, ওই ক্ষেত্রে তুমি টেনশন না করে যেখানে তুমি আর কোনো কিছু করতে পারছো না তারপরে তুমি অন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। তাহলে আমি এখান থেকে অলরেডি কিউ কজ আলফা এর মান বের করলাম। এবার আমি যাবো হচ্ছে আর এর ফর্মুলা, যেহেতু আমি থিটার ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলেছি। এবার আর এর ফর্মুলা যদি আমরা যাই তাহলে আর সমান আমরা পাইছি রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। স্যার একটা জিনিস তুমি খেয়াল করলে দেখবা এই জায়গায় এই কিউ কজ আলফাটা আছে, যেটা আমরা এখানে অলরেডি পাইছিলাম। তাহলে বলো তো কিউ কজ আলফা মানে আমরা কী পাইছিলাম? কিউ কজ আলফা মানে হচ্ছে আমরা -পি পাইছিলাম। তাহলে আমরা এটার জায়গায় সেটা বসাই দিই। তাহলে কেন আমরা বসালাম? কারণ এখানে দেখো অজানা রাশি কয়টা আছে, এখানে কিউ অজানা, আলফাও অজানা। কিন্তু আমি যখন 2 ফি ইন্টু কিউ কজ আলফার জায়গায় -পি বসাবো, এবার বলো তো আমার অজানা কয়টা? এবারে কিন্তু আমার অজানা আর দুইটা না, অজানা একটা হয়ে গেছে। আর একটা অজানা হলে তাকে ক্যালকুলেশন করা যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর সমান হচ্ছে রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -2 ফি স্কোয়ার। এর মান হচ্ছে রুট ওভার কিউ স্কোয়ার -পি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর স্কোয়ার ইকস্ট হচ্ছে কিউ স্কোয়ার -পি স্কোয়ার। আমার টার্গেট কিউ এর মান, তাহলে কিউ স্কোয়ার সমান বলা যায় আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে কিউ সমান কি বলা যায়? রুট ওভার আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এর মানে রুট ওভার আর এর মান হচ্ছে 40, তাহলে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। ক্যালকুলেশন করলে তুমি পাবো হচ্ছে 50 নিউটন। এই 50 নিউটন হচ্ছে তোমার আনসার। তাহলে আমরা জেনারেল নিয়মে যদি করি এভাবে আমরা করে করে আগাইতে পারবো, এটা হচ্ছে 50 নিউটন। কিন্তু তুমি যদি শর্টকাটে করতে যাও তার জন্য তো আরও সহজ পদ্ধতি আছে। তাহলে তুমি এটা কাজ করো, এই লব্ধি বরাবর এটা দাগ টানো, এটাকে বর্ধিত করো। এটাকে তুমি যখন কিউ বলছো তখন তুমি বলবা এটা যদি ফি হয় এটার নামও ফি। কেন ফি? ওই যে সামান্তরিক সূত্র দিয়ে বলা যায়, যদি আমরা আঁকতে গিয়ে অত অ্যাকুরেটলি আঁকি না। তাহলে এই সামান্তরিক সূত্র দিয়ে কী বলা যায়? এখান থেকে বলা যায় অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। খেয়াল করো এখান থেকে তুমি এক লাইনে আনসার পেয়ে গেছো, রুট ওভার ফি স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। এক লাইনে আমার আনসার 50 নিউটন। তাহলে আমরা
যদি জেনারেল নিয়মে করি তাহলে এভাবে কিউ কজ আলফা বের করে তার মানটাকে আমরা আর এর ফর্মুলায় বসাবো, বসানোর পর আমি 50 নিউটন পাবো। আর যদি জেনারেল নিয়মে না করতে চাই, আমি খুব নর্মালি মান বসাইলে পিথাগোরাস দিয়ে অ্যাপ্লাই করলে আমাদের 2 লাইনে আনসারটা মিলে যাবে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। এটা ছিল হচ্ছে আমাদের এর পরবর্তী ম্যাথ। এবার আসো আমরা চলে যাব হচ্ছে এর পরবর্তী ম্যাথে, যে আরেকটা ম্যাথ আমরা এখন করাবো। এই যে তোমার আমাদের এখানে 14 নাম্বার যে ম্যাথটা আছে, এই 14 নাম্বারের পর 15 না হয়ে ভুলক্রমে পরের ম্যাথটাতে সিরিয়াল 1 উঠে গেছে। আমরা ওই জন্য ধরে নিচ্ছি ওই ম্যাথটার সিরিয়াল নাম্বার 14A। আমরা ধরে নিচ্ছি ওই ম্যাথের সিরিয়াল নাম্বার 14A। তাহলে আমরা এখন ম্যাথটাকে 14A ধরে ওই ম্যাথটা করব। একটু সবাই খেয়াল করো, ম্যাথের যে প্রশ্নটা সেই প্রশ্নটা আমরা লিখে ফেলি, ওই ম্যাথের প্রশ্নটা লিখে দেন আমরা সলভ করি। আইও বাচ্চারা, আমরা সলভ করা শুরু করি। তাহলে এটাকে আমি নাম দিচ্ছি আমার বইয়ের 14A। তাহলে একটু আমি প্রশ্নটা পড়ে শোনাই বা লিখে দিচ্ছি। বলা আছে স্রোত না থাকলে একজন লোক 4 মিনিটে 4 মিনিটে সাঁতার কেটে আড়াআড়িভাবে 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারবে এবং স্রোত থাকলে তার সময় লাগে 5 মিনিট। তোমরা কিন্তু আমার সাথে লিখবা। তোমাদের অবস্থাটা এমন হয় যে তোমরা অনলাইনে মনে করো খালি দেখবা এরকম, হুদা কোনো পড়াশোনায় হবে না। আর আমার এটা কিন্তু স্মার্ট বোর্ড না, আমি কাস্টমাইজ বোর্ড বানাইছি। আমার স্মার্ট বোর্ড খুব একটা পছন্দ না, এই কারণ স্মার্ট বোর্ড হলে ক্লিক করব, আসবে, পড়াবো, বাট একটু কষ্ট করতে হয়। তো আমার কষ্টটা দেখলে তোমারও কষ্ট করতে ইচ্ছে করবে। এখন আমি যখন স্লাইডের পর স্লাইড যাব, তোমাদের কারো লিখতে ইচ্ছে করে না, মনে হয় যে ভাইয়া স্লাইডটা একটু শেয়ার করে দেন। এগুলো হবে না। ক্লাস করার সময় অবশ্যই তুমি নিজে নোট করবা, তাইলে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। না হয় ঝামেলায় পড়বা। কিন্তু এটা খুব বাজে অভ্যাস যে ক্লাস করে যাবো কিন্তু কোনো নোট করবো না, স্লাইড পেলে স্লাইড করবো, স্ক্রিনশট তুলবো। খুব ফালতু একটা জিনিস। আমার কাছে যদি এরকম অপশান থাকতো স্ক্রিনশট তোলা যাবে না এরকম অপশান করা, আমি একবার অপশান করি, তুমি স্ক্রিনশট তোলাই যাবে না। কিন্তু কিছু করার নেই। এখন নিজে একটু কষ্ট করতে হবে। স্রোত থাকলে তার সময় লাগে 5 মিনিট। স্রোতের বেগ নির্ণয় করো। অনলাইনে ক্লাস করবে ঠিক আছে, কিন্তু অনলাইনের ক্লাসটা হইতে হবে হচ্ছে অফলাইনের মতো। অনলাইনের মতো হলে তুমি মারা খাবা, ডাইরেক্ট কথা। সো আসো আমরা শুরু করি। আমরা একটু সামনের দিকে যাই। আমাকে কি বলেছে স্রোত না থাকলে একজন লোক 4 মিনিটে সাঁতার কেটে আড়াআড়িভাবে 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারবে। তাহলে ভাইয়া দেখো, আমার কাছে এখানে একটা নদী আছে। এই নদীতে যখন কোনো স্রোত থাকবে না তখন একজন সাঁতারু এখান থেকে সাঁতরাইয়া ঠিক বিপরীত প্রান্তে যায়, মানে হচ্ছে আড়াআড়িভাবে নদী অতিক্রম করে। এবং কতক্ষণ সময় লাগে? 4 মিনিট সময় লাগে। 4 মিনিটে সে এখান থেকে এখানে যায়। এখন বলো, নদীতে স্রোত আছে? নাই। তাহলে আমাকে বলো তো, নৌকা যেদিকে রওনা দিবে সেদিকেই যাবে, মানে নৌকা না, সাঁতারু যেদিকে সাঁতার কাটবে সেদিকেই যাবে। এবং যেহেতু স্রোত নাই, সাঁতারুর ব্যাগের কি কোনো পরিবর্তন হবে? অবশ্যই না। এখানে তো লব্ধি বেগ আসবে না, কারণ লব্ধি বেগ আসবে হচ্ছে একাধিক বেগের সম্মিলিত প্রয়াসে। এখানে তো সিঙ্গেল একটা ব্যাগ। তাহলে আমি বলতে পারি সাঁতারু এইদিকে রওনা দিছে, মানে হচ্ছে সাঁতারু এইদিকে যে বেগে রওনা দিছে সে বেগেই যাচ্ছে। সাঁতারুর বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করি, বা নৌকার বেগকে। এখন সাঁতারু এই দিকেই যাচ্ছে। বলেছে 100 মিটার প্রশস্ত একটি নদী। এই যে নদীটা, এই নদীর যে প্রস্থটা ডি সমান আমি ধরে নিলাম 100 মিটার। 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারে কতক্ষণে? 4 মিনিটে। তো আমি সময়টা ধরলাম T1 সমান 4 মিনিট। 4 মিনিট সময় লাগে
এই নদীটা অতিক্রম করতে। এখন তুমি আমাকে একটা প্রশ্নের আনসার দাও তো, একবার কমন সেন্স। একজন সাঁতারু এখান থেকে রওনা দিল, সে এখান থেকে সাঁতরাইতে এখানে গেল। আমি যদি তোমাকে প্রশ্ন করি সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো বা তার স্মরণ কত হলো, তুমি আমাকে আনসার কী দিবা? 100 মিটার। আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি তার কতক্ষণ সময় লাগলো, 4 মিনিট। আচ্ছা 4 মিনিট সময় কিসের জন্য লেগেছে? 100 মিটার পথ অতিক্রম করার জন্য লেগেছে। তাহলে 100 মিটার পথ অতিক্রম করতে যদি তার 4 মিনিট সময় লাগে, তাহলে এখান থেকে তার ব্যাগটা বের করে ফেলা যাবে না? অবশ্যই যাবে। এবং ওই ব্যাগটা কার ব্যাগ বলো তো? সাঁতারুর নিজস্ব ব্যাগ। কারণ এই মোমেন্টে কোনো স্রোত নাই, কোনো কিচ্ছু, সরি সাঁতারুর ব্যাগটাকে ধরো ভি দ্বারা প্রকাশ করবো, সরি, এখানে কোনো স্রোত নাই, কিচ্ছু নাই, আমরা সাঁতারুর ব্যাগটা বের করে ফেলতে পারবো। তাহলে বলো সাঁতারুর যে ব্যাগটা, সাঁতারুর ব্যাগটা কত হবে? ভি। তাহলে আমরা সাঁতারুর ব্যাগ কেমনে বের করতে পারবো? সাঁতারুর ব্যাগ ভি সমান, ওই যে আমরা বলতে পারি ভি ইকুয়ালস টু এস বাই টি। তাহলে এখানে ডি ডিভাইড বাই টি1। ডি এর মান হচ্ছে 100 মিটার। সময়ের মানটা কত? 4 মিনিট। আমরা বলেছিলাম নদী নৌকার মেতে এসে এককটা ইম্পর্টেন্ট না, সবাই সেম একক হইলে হবে। অতএব কেউ আবার কারবারি করে একক চেঞ্জ করতে যায় না, করলে ভুল হবে না। বাট আমার কি দরকার, আমরা যে বাবা সেভাবে করে দিব। 4 25 100, এর মানে 25, এটা হচ্ছে মিটার পার মিনিট, এটা হচ্ছে তার একক। এর মানে আমাদের যে সাঁতারু, ওই সাঁতারুর ব্যাগ হচ্ছে 25 মিটার পার মিনিট, এটা হচ্ছে সাঁতারুর ব্যাগ। কেমনে বুঝছি? সাঁতারু এত মিনিটে এতটুকু যায়, এই তথ্যটা আমার কাছে যথেষ্ট ওই সাঁতারুর ব্যাগটা বের করার জন্য। এবার বলেছে কিন্তু নদীতে যদি স্রোত থাকে, স্রোত থাকলে তার সময় লাগে 5 মিনিট। এর মানে সে এই নদীটাই অতিক্রম করবে এবং সে নদীটা আড়াআড়িভাবেই অতিক্রম করবে। কিন্তু যখন নদীতে স্রোত থাকবে তখন আর ভাইয়া তার 4 মিনিট লাগে না, তখন তার সময় লাগে কত মিনিট? 5 মিনিট। এবার খেলা ঘুরে যাবে। এবার তুমি বলো, যখন নদীতে স্রোত আছে, তাহলে আমি ধরলাম যে স্রোত আছে, তাহলে এই দিকে স্রোতের বেগটাকে নাম দিলাম হচ্ছে ইউ। এখন তোমার কি মনে হয়, স্রোতের বেগ যদি আমাদের ইউটা এইদিকে হয়, তাকে আড়াআড়িভাবে নদী অতিক্রম করতে হবে, দ্যাট মিন্স এই দিকে তার লব্ধি বেগ হইতে হবে। এর মানে তাকে এই দিকে রওনা দিতে হবে, তার বেগের মানটা হচ্ছে ভি। সে এই দিকে যদি সাঁতার কাটে অটোমেটিক সে এই দিকে পৌঁছেই যাবে। তাহলে লব্ধি বেগ, যেটা লব্ধি বেগের মান হচ্ছে কত ভাইয়া? আর। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের আনসার দাও, তোমাকে লব্ধি বেগের মানটা কি দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু তোমাকে বলা আছে এখান থেকে এখানে যেতে সময় লাগে 5 মিনিট। এবার সময়টাকে নাম দিলাম টি2। টি2 এর মান হচ্ছে 5 মিনিট। তাহলে বলো তো 5 মিনিটে সে কত দূরত্ব অতিক্রম করে? 100 মিটার অতিক্রম করে। তবে এবার কিন্তু তার নিজস্ব বেগে না। কোন বেগে ভাইয়া? এবার হচ্ছে লব্ধি বেগে, কারণ এবার সে লব্ধি বরাবর যাচ্ছে। তাহলে এই লব্ধি যেহেতু এই বরাবর একটু আগে যখন স্রোত ছিল না, সাঁতারুর বেগ এই বরাবর ছিল, ওই কারণে অতিক্রম করার সময় যে বেগ, সেই বেগটা হচ্ছে সাঁতারুর বেগ। এবার কিন্তু এই বেগটা সাঁতারুর বেগ না, সাঁতারুর বেগ হচ্ছে এটা। তাহলে আমি তো জানি এই তথ্যটা, তাহলে এই দূরত্ব অতিক্রম করেছে যে ব্যাগে, সেই ব্যাগটা কিন্তু ভি না, ওই ব্যাগটা হচ্ছে আর। ক্লিয়ার কি না? এবার যদি আমি এই তথ্য থেকে ব্যাগের মান বের করি, সেটা নিশ্চয় কার মান বের হবে? আর এর মান। তাহলে আমি বলতে পারি লব্ধি ব্যাগ আর ইকস টু ডি ডিভাইড বাই টি2। তাহলে ডি এর মানটা কত? 100 মিটার। এটা কত? 5 মিনিট। এর মানে 20 মিটার পার মিনিট। আচ্ছা আবার বুঝাচ্ছি, চুমকি নাকি বুঝে নেই? আসো চুমকি তোমার জন্য আবার বুঝাই। তাহলে একটু খেয়াল করো, মেইন ব্যাপারটা কেমন দেখো ভাইয়া। একটা নদী আছে, একজন সাঁতারু, নদীতে কোনো স্রোত নাই, হ্যাঁ, একজন সাঁতারু এই দিকে রওনা দিল, এই দিকে চলে গেল। তো তার ব্যাগটাকে আমি বি নাম দিতে পারছি। এখন এখান থেকে সে যে এখানে গেল, এই দিকে কত বেগে গেল সেটা আমি বের করব। বের করার জন্য কি কি বলা আছে? বলা আছে এই দূরত্বটা হচ্ছে 100 মিটার এবং এখান থেকে এখানে যাইতে সময় লাগে 4 মিনিট। এর মানে আমি দূরত্ব জানি, সময় জানি, এই বেগের মানটা পেয়ে যাব। কিন্তু বর্তমানটা একটু খেয়াল করো, বর্তমানটা একটু অন্যরকম। আমাদের সাঁতারু, এবার নদীতে স্রোত আছে ইউ, তাহলে সাঁতারু কিন্তু এই দিকে যদি যেতে চায়, তাহলে কিন্তু সে এইদিকে রওনা দিবে না, সে রওনা দিবে হচ্ছে এই দিকে বেগের মানটা হচ্ছে ভাইয়া বললাম বি। কিন্তু আমি তো তথ্য জানি হচ্ছে এখান থেকে এখানে যাওয়ার তথ্য। এখন এখান থেকে এইদিকে কি আমার আর সাঁতারুর ব্যাগ আছে? নাই। এইদিকে বর্তমানে কার ব্যাগ? সাঁতারুর লব্ধি ব্যাগ। তাহলে এই যে একটু আগে ব্যাগটা সাঁতারুর ব্যাগ ছিল, তখন সময় লাগছে 4 মিনিট, কিন্তু বর্তমানে ব্যাগটা কিন্তু সাঁতারুর ব্যাগ না, কোন ব্যাগ? লব্ধি ব্যাগ। যেহেতু বর্তমানে লব্ধি ব্যাগটা চেঞ্জ হয়েছে, ওই কারণে সময়টাও চেঞ্জ হয়েছে। তাহলে আমার আগে লাগতো 4 মিনিট, এখন আমার লাগে হচ্ছে 5 মিনিট। এই 5 মিনিট কার কারণে? লব্ধি ব্যাগের কারণে। তাহলে আমার বর্তমানে আমি বলতে পারি এই বরাবর যে ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে আসলে আমাদের সাঁতারুর ব্যাগ না,
এই ব্যাগটা হচ্ছে সাঁতারুর লব্ধি ব্যাগ, আর লব্ধি এই বরাবর বলে সে নদী আড়াআড়িভাবে অতিক্রম করতে পারছে। অনেকে বলতে পারে আমাকে কি বলছে এদিকে যেতে হবে, অবশ্যই বলে দিয়েছে আড়াআড়িভাবে নদী অতিক্রম। সো আড়াআড়িভাবে নদী অতিক্রমের ক্ষেত্রে যখন স্রোত নাই তখন সে আড়াআড়িভাবে রওনা দিবে, কিন্তু যখন স্রোত আসে তখন সে অন্যদিকে রওনা দিবে, এমনভাবে রওনা দিবে যাতে করে লব্ধিটা আড়াআড়ি হয়। তাহলে লব্ধি যেহেতু আড়াআড়ি, এখানকার ব্যাগটা হচ্ছে লব্ধি ব্যাগ, আর লব্ধি ব্যাগের জন্য তোমাকে দূরত্ব দেওয়া আছে 100 মিটার, সময় দেওয়া আছে 5 মিনিট। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি, আমরা প্রথম যে তথ্যটা স্রোত থাকা ছাড়া, ওই তথ্য থেকে আমরা স্রোতের সাঁতারের ব্যাগটা পাইলাম। সেকেন্ড যে তথ্যটা যেখানে আমার স্রোত আছে, ওই মোমেন্টে কিন্তু এই ব্যাগটা হচ্ছে লব্ধি ব্যাগ। দ্যাট মিনস আমরা বর্তমানে এখান থেকে যে ব্যাগটা পাইলাম এটা হচ্ছে আমাদের কার ব্যাগ, লব্ধি ব্যাগ। এখন তোমাকে বলেছে কার ব্যাগ নির্ণয় করার জন্য, স্রোতের ব্যাগ নির্ণয় করার জন্য। দ্যাট মিনস তোমাকে ইউ এর মানটা বের করতে বলেছে। এখন তুমি বি এর মান জানো, আর এর মান জানো, ইউ বের করবা। প্রথমেই বলি জেনারেল অ্যাপ্রোচ। জেনারেল অ্যাপ্রোচ হচ্ছে এর আগের যে ম্যাথটা হুবহু ওই ম্যাথটা, ওটা তুমি বাসায় করবা। এখন আমি যে কাজটা করব, আমি শর্টকাট অ্যাপ্রোচটা তোমাকে দেখাই। শর্টকাট অ্যাপ্রোচটা কি, আমার এটা যদি ইউ হয়, এটার নামও ইউ। তাহলে পিথাগোরাস আমাকে কি বলে, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমার এখান থেকে বলো তো কার কার মান জানি, বি এর মান জানি, আর এর মান জানি, কার মান লাগবে, ইউ এর মান লাগবে। তাহলে ইউ স্কোয়ার সমান বলা যায় ভি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ইউ সমান বলা যায় রুট ওভার ভি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে রুট ওভার বি এর যে মানটা, বি এর মানটা হচ্ছে আমাদের কত, 25। তাহলে 25 স্কোয়ার মাইনাস আর এর যে মানটা, ওই আর এর মানটা কোথায়, আর এর মানটা হচ্ছে 20। ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, রুট ওভার 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 15। দ্যাট মিনস 15 মিটার পার মিনিট, যেহেতু সবার একক মিটার পার মিনিট, এটাও মিটার পার মিনিট। তাহলে 15 মিটার পার মিনিট, এটা হচ্ছে আমাদের ম্যাথ, এটা আমরা করতে পারবো। সো এটা ছিল হচ্ছে আমাদের 14 এ নাম্বার। আমরা আজকে আরও একটা ম্যাথ করানোর কথা ছিল, আসলে আমার গলা ভাঙ্গা থাকার কারণে আর আমার নিজেরই একটু প্রেশার যাচ্ছে গলায়, ওই জন্য আজকে আমি রিকোয়েস্ট করছি আজকে আমরা আর কোনো ম্যাথ করাচ্ছি না। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। আমি অগ্রিম বলে দিই, আগামী ক্লাসটা আমরা একটু লেন্দি নিব প্রয়োজনে, সেখানে আমরা কোন কোন ম্যাথ করাবো, তোমরা অনেকে বাসায় প্র্যাকটিস করার সময় ঝামেলায় পড়তে পারো। কোনটা আমি করাই দিব সেটা বলে দিচ্ছি। 9 নম্বর ম্যাথটা আমি করাই দিব, 10, 11, 12 এই তিনটাই আমি করাই দিব। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে অনুকূল প্রতিকূলের ম্যাথ আছে, সেগুলো আমি করাবো। এই যে 8 নম্বর ম্যাথটা আমি করাই দিব। 8 নম্বর করাবো না, 8 নম্বরের মতো করাবো, যেটা তোমরা নেক্সট দিন করতে পারবা। আরও নেক্সট দিন নতুন কনসেপ্ট বললে আরও 2-1টা ম্যাথ পারবা। তারপর হচ্ছে আজকে আমরা তোমাদেরকে একটু আজকের ম্যাথের রিলেটেড যদি হোমওয়ার্ক দিই, তাহলে হোমওয়ার্কটা কি হবে সেটা একটু আমরা দেখি। হোমওয়ার্কগুলো আমি একটু দিয়ে দিই। হোমওয়ার্ক হচ্ছে আমাদের 25 নম্বর। তবে আচ্ছা আমরা ছোট্ট একটা কারেকশান করে দিই তোমাদেরকে আমাদের বই থেকে। হ্যাঁ, তুমি একটু খেয়াল করলে দেখবা স্যার, আমাদের বইতে দেখা যাচ্ছে কি না, হ্যাঁ 25 নম্বর যে ম্যাথটা, এখানে একটু কারেকশান হবে একটু। এটা হচ্ছে ওই সোজাসুজির জায়গায় কোনাকুনি থাকবে, আর প্রশ্নটা হচ্ছে ওই কত কোণে সাঁতার দিয়েছিল এই জিনিসটা আসলে অন্য প্রশ্ন থেকে চলে আসছে। তাহলে আমাদের এটাই হচ্ছে প্রশ্ন, নদীতে স্রোতের বেগ কত এতটুকু পর্যন্ত। তাহলে আনসার হবে একটা, সেই আনসারটা 4 কিলোমিটার পার আওয়ার, এটা কোনো আনসার না। আর আরেকটা হচ্ছে 29 নম্বরে, এখানে নৌকার লব্ধি বেগ, এটা একটু কারেকশন করে নিবা, আনসার হচ্ছে কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এটা একটু আমাদের ভুল ছিল। আর আরেকটা হচ্ছে আমাদের এই পাখির ম্যাটটাতে হচ্ছে এখানে ওই ডানা বরাবর বলের মান 5 নিউটন দেওয়া আছে, কিন্তু আমাদের ভুলে উঠে নেই, আমরা নেক্সট দিন করানোর সময় সেটা ধরে করাই দিব। হ্যাঁ, 5 নিউটন। সো তোমাকে হোমওয়ার্কগুলো একটু ভাইয়া বলে দিই। আজকের ম্যাথ অনুযায়ী 25 নম্বর হোমওয়ার্ক থাকবে, 26 নম্বর হোমওয়ার্ক থাকবে, 28 নম্বর হোমওয়ার্ক থাকবে, 29 আজকে পারবা না, অনুকূল প্রতিকূল আমরা এখনও করাইনি, আগামী ক্লাসে করাবো। এরপর হচ্ছে 36। এই মোটামুটি এই ম্যাথগুলো তোমরা হোমওয়ার্ক করবা। আমরা আগামী ক্লাসটাতে তোমাদেরকে আর একটু সামনে নিয়ে যাব। আমরা আজকে একটু কম করালাম, আগামী ক্লাসে আমরা একটু বেশি ম্যাথ করাবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।